আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া স্বাগত জানাচ্ছি আমাদের আলাপচারিত অনুষ্ঠান খোঁজ খবর। আমি প্রথমে জানি নিয়ে আমাদের আজকের সম্মানিত অতিথি আমাদের এই আলোচনা করবে। আমাদের নিয়মিত আলোচক, আমাদের সবার আপনাদের সবার পছন্দের এবং বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমানে জামাতে ইসলামীর সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত মেজর আখরুজ্জামান রঞ্জন। আখতার ভাই, আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। গত 2 দিন ধরে টক অফ দ্য কান্ট্রি, সাংঘাতিক হুলস্থুল কালের কণ্ঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ইন্টারভিউ এবং নজিরবিহীন ভাবে আমরা জানতে পারলাম এই বাংলাদেশের ইতিহাসে প্রথম একজন রাষ্ট্রপতিকে কিভাবে ক্ষমতায় থেকে অপমান অপদস্থ করা হয়েছে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশে যেরকম একটি ব্যর্থ শাসন চালিয়ে গেছেন, একইভাবে তিনি শাসন আরো প্রলম্বিত করার জন্য তিনি আরো নানান রকম ছক কষেছিলেন। তার শাসনে 3বার রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করা হয়েছে এবং তার মধ্যে একবার সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার নিজেই রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করেছে বলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আমাদেরকে জানিয়েছে। এবং এই প্রেক্ষাপটে তিনি বলছেন তারেক রহমান, বিএনপি তাকে ঢাল ঢাল হিসাবে ছিল, সেনাবাহিনী ছিল, 3 বাহিনী ছিল, বিদেশি কূটনীতিকরা তাকে শেল্টার দিয়েছে, যে কারণে তাকে ডক্টর ইউনূস চাইলেও বা তার সরকার চাইলেও, উপদেষ্টা চাইলেও সরাতে পারে। সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন বিশ্লেষণ জানতে চাচ্ছি মেজর আখতারুজ্জামান রঞ্জন। আসসালামু আলাইকুম পূর্ণিয়া, ধন্যবাদ তোমার এই বহুল প্রচারিত অনুষ্ঠানে আমাকে আবারও আজকে সুযোগ দেওয়ার জন্য। তোমার মাধ্যমে তোমার দর্শকদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদে থাকবেন। আমি যে কথাটি তোমাকে প্রথমে বলতে চাই, তুমি যে মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে এগুলো কথা বলছো, বিষয়গুলো একটু অন্তঃসার শূন্য। একজন রাষ্ট্রপতি তার ক্ষমতায় বসে, রাজভবনে বসে এরকম কথা বলতে পারেন না। এটা তার পদের প্রতি অমর্যাদা, রাষ্ট্রের প্রতি অমর্যাদা। তিনি একজন অত্যন্ত কাপুরুষ এবং কি বলা যায়, অবিশ্বাসযোগ্য ব্যক্তি। 5ই আগস্টে বিপ্লবোত্তর যে সরকার হয়েছে, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছিল, তাকে কি কিন্তু প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছিল রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি কিন্তু সংবিধানকে মান্য করে চলবেন বলে শপথ নিয়েছিলেন। যেই বিপ্লবের কারণে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়, যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল যাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিল, মনোনয়ন দিয়ে নির্বাচন করেছিল, সেই রাষ্ট্রপতির দায়িত্ব ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা, কারণ সশস্ত্র বাহিনী তার অধীনস্থ ছিল এবং থাকে। কিন্তু কেন, কি কারণে তিনি সেদিন তৎকালীন প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারেন নাই, সেটা সবাই জানে, সেটাই বাস্তব সত্য। কারণ তার পক্ষে সেদিন দেওয়া সম্ভব ছিল না। কিন্তু যেটি সম্ভব ছিল সেটি হলো তার নিয়োগদাতার প্রতি সম্মান দেখানোর জন্য, বিশ্বাসযোগ্যতা রক্ষা করার জন্য, শেখ হাসিনার প্রতি বিশ্বাসঘাত না করার জন্য হয় পদত্যাগ করা, নাহলে তাকেও পালিয়ে যাওয়া। অথবা তিনি যেটা বারবার বলেছিলেন শপথ নেওয়ার পরে, রাষ্ট্রপতি হওয়ার পরে, শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায়, যে উনি জীবনের বিনিময়ে হলেও শেখ হাসিনার প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না। কথাগুলো ভুলে যায় না পূর্ণিয়া, যেহেতু আপনাদের দৃষ্টিভঙ্গি রাষ্ট্রপতি, তিনি কিন্তু এই কথাটা পরিষ্কার বলেছিলেন। এবং তিনি বলেছিলেন যে উনার কদম মুসি নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিতেন না। একটা পর্যায়ে এসে উনি আগে কদম মুসি করতেন, কিন্তু একটা পর্যায়ে এসে কদম মুসি নিতেন না। অর্থাৎ তাকে যে রাষ্ট্রপতি বানাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এরকম একটি অনুগত মানুষ, এমন একটি বিশ্বাসযোগ্য মানুষ, সেই ব্যক্তিটি রাষ্ট্রপতি হয়ে তার দায়িত্ব, ন্যূনতম দায়িত্ব পালন করলেন না। উল্টা তিনি কোনো লিখিত চিঠি না পেয়ে তিনি সংসদকে ভেঙে দিলেন। যে সংবিধানে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি হয়েছেন, সেই সংবিধানে পরিষ্কার লেখা আছে কি কি কাজ তিনি করতে পারবেন।
এবং কি কি কাজ তিনি করতে পারবেন না। সেখানে পরিষ্কার লেখা আছে তিনি একমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া আর কোনো কাজ ওনার দ্বারা করা সম্ভব নয়। বাকি সব নিয়োগ বা বাতিল করতে হবে প্রধানমন্ত্রীর লিখিত অনুমতির বা লিখিত চিঠির মাধ্যমে। এখন লেখা আছে সংসদ ভাঙতে উনি পারবেন না যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী তাকে লিখিতভাবে অনুরোধ না করবেন। কিন্তু তিনি কিন্তু বিপ্লবোত্তর অবস্থায় তার পদ রক্ষা করার জন্য, ক্ষমতায় থেকে যাওয়ার জন্য তিনি ডক্টর ইউনূসের নির্দেশে তিনি সংসদে তখন তিনি কেন বললেন না যে আমি তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কোন রকম লিখিত চিঠি পাই নাই, আমি কি করে সংসদ ভাঙবো? এই কথাটা বলার মতো সততা তার ছিল না, তিনি সেটা করেন নাই। তারপরেও তার নামে বলা হয়েছে তিনি একটা চিঠি পাঠিয়েছেন, উনি একটা চিঠি পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, মাননীয় সুপ্রিম কোর্ট। উনি আর্টিকেল 106 এর অধীনে একটা ডক্ট্রিনের আওতায় ডক্টর ইউনূসকে শপথ করাইতে বলেছেন। জাতি জানে এই ধরনের কোন সিদ্ধান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেয় নাই, কারণ ওই সময় সুপ্রিম কোর্টের কোন বিচারপতি সুপ্রিম কোর্টে ছিলেন না। তারা সবাই তখন ক্যান্টনমেন্টে আত্মগোপন করেছিলেন, যেটা পরবর্তীতে পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তবে এই এতগুলো মিথ্যাচার কেন করলেন? কেন তিনি এরকম অপরাজনীতিতে জড়িত হলেন? তারপরে সময়ে ওনার বিরুদ্ধে তো অভিযোগ উঠবেই, এটা তো স্বাভাবিক। জুলাই উত্তর বিপ্লবের পরে যেখানে সংবিধানটাকেই নড়চড় করে দেওয়া হয়েছে, যেখানে সংবিধানের বিকল্প, সংবিধানের বাইরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সে অন্তর্বর্তীকালীন সরকারে তো তিনি বন্দী থাকবেন, কিন্তু বন্দী করে রাখা হয়েছে। এটা তো ঘটা করে বলার তো কিছু না। সারা জাতি জানতো যে শাহাবুদ্দিন সাহেব শুধু হালুয়া রুটির জন্য এবং তার জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় বন্দী দশা মেনে নিয়েছেন। কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্রপতির কোনো যোগ্যতা বা থাকার অধিকার রাখে না, কারণ সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিধান নাই। আর যেই বিধানের মধ্যে ডক্ট্রিন অফ নেসেসিটিতে উনি অন্তঃসরকার হয়েছেন, সে ডক্ট্রিনে রাষ্ট্রপতি থাকতে পারেন না। এই বিষয়গুলো রাজনৈতিক ব্যাপারে আলোচনাগুলো আমরা করতে পারি নাই, করার মতো সুযোগ দেওয়া হয় নাই, কারণ তৎকালীন সময়ে অনেক কথা বলতে গেলে মব জাস্টিসের শিকার হতে হয়েছিল। আমাদের বন্ধুরা, আমাদের যুবকেরা অনেক কিছু ভুল বুঝেছেন। ফলে ডক্টর ইউনূস অত্যন্ত চাতুর্যের সঙ্গে, অত্যন্ত চতুরতার সঙ্গে একদিক দিয়ে বিপ্লবকে ধোঁকা দিয়েছেন, বিপ্লবীদেরকে ধোঁকা দিয়েছেন, যারা একটা বিপ্লব উত্তর জাতীয় সরকার চেয়েছিলেন তাদেরকে ধোঁকা দিয়েছেন। পাশাপাশি রাষ্ট্রপতিকে অন্তরীণ রেখে, বন্দি রেখে জনগণের সামনেও ধোঁকা দিয়েছেন। রাষ্ট্রপতি কোনো ফাংশনাল ছিল না। রাষ্ট্রপতি ইন্টারভিউতে বলেছে 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে, রাষ্ট্রপতির দস্তখত ছাড়া কোনো অধ্যাদেশ জারি হতে পারে না। কিন্তু এই অধ্যাদেশগুলো বেশিরভাগই রাষ্ট্রপতির দস্তখত ছাড়া জারি করা হয়েছে। তাহলে তিনি বন্দী অবস্থায় যেগুলো দস্তখত করেছেন সেইগুলা বৈধতা উনি কেন দিলেন? উনি যে গ্রেফতার ছিলেন, উনি যে অন্তরীণ ছিলেন, বন্দী ছিলেন, এটা তো বলার অপেক্ষা রাখে না। এটা জাতিগতভাবে স্বীকৃত ছিল, যার ফলে ডক্টর ইউনূস কখনোই তাকে ন্যূনতম সম্মান দেখানোর জন্য বা তাদের কর্তৃত্ব মেনে নেওয়ার মতো অবস্থা দেয় নাই, সৃষ্টি করে নাই। সে কোনো ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে নাই, রাষ্ট্রপতি অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে নাই। উল্টো রাষ্ট্রপতিকে উনি ওনার নিয়ন্ত্রণে রেখেছেন। এবং উনি যে আজকে একটা কালের কণ্ঠে যে একটা সাক্ষাৎকার দিলেন, কোন সময় দিলেন?
যখন অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, আরেকটি নতুন সরকার আসছে এবং সেই সরকারটিও সাংবিধানিক সংকটের মধ্যে আছে। সেই সরকারটি সাংবিধানিকভাবে নির্বাচিত হয় নাই, সেই সরকার নির্বাচিত হয়েছে ঐক্যমত কমিশনের জাতীয় ঐক্যের ভিত্তিতে। বিপ্লবোত্তর ইউনূস সরকার, অন্ধ সরকার জাতীয় সমস্যা সমাধানের জন্য, সংবিধান পুনর্বিন্যাস করার জন্য এবং জাতি আগামীতে কেমনে কোন দিকে আগাবে কিভাবে তার জন্য একটা জাতীয় ঐক্যমত কমিশন করে দিয়েছিলেন। সেই ঐক্যমত কমিশন দীর্ঘ 7-8 মাস কয়েকবার সময় বর্ধিত করে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে বা হেডমাস্টারিতে এই দেশের ব্যাংকরাপ্ট পলিটিক্যাল পার্টিগুলা, রাজনৈতিক দলগুলো দিনের পর দিন সেখানে গিয়ে চব্য-চস্য খেয়ে একটি ঐক্যমত তৈরি করেছিলেন, যাকে জুলাই সনদ নাম দিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় ওনারা ঘটা করে দস্তখত করেছিলেন। সেখানে বলা হয়েছিল, সকল দলের সঙ্গে আলোচনা করে সর্বমতে বলা হয়েছিল, এবং যেখানে বড় বড় সব দলগুলি দস্তখত করেছে, তার মধ্যে জামাত ইসলাম ছিল, বিএনপি ছিল, আর অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল। তারা বলেছিল ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে 2টি ধাপ থাকবে, একটি হবে গণভোট, আরেকটি হবে সংসদ নির্বাচন বা জাতীয় নির্বাচন। সেখানে বলা হয়েছিল নির্বাচনের পরে যারাই জয়লাভ করবে তারা গণভোটের রায় অনুযায়ী দেশে বিভিন্ন সংস্কার আনবেন, জাতীয় পর্যায়ে সংবিধান পর্যায়ে সংস্কার আনবেন, এবং সেই সংস্কারের জন্য তারা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা সংসদ বা সংবিধান রচনার সংসদ হিসাবে প্রথম 6 মাস কাজ করবেন। এটা ছিল তাদের ঐক্যমত। অন্যান্য বিষয়ে অনেক দলের ডট অফ ডিসেন্ট ছিল, আমি সেইটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু এখানে ঐক্যমত তৈরি হয়েছিল যে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনটা প্রতিষ্ঠিত হয়। এই নির্বাচনটি বাংলাদেশের বিদ্যমান সংবিধানের অধীনে হয় নাই, কারণ বিদ্যমান সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার সুযোগ ছিল না। এই বিদ্যমান সংবিধান ফলো করতে হলে এখানে রাজনৈতিক শূন্যতা হয় নাই, সাংবিধানিক শূন্যতা হয় নাই, সংসদ শূন্যতা হয় নাই, সরকারি কোনো শূন্যতা হয় নাই। তাহলে একটা নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না। তারপরেও আরো মজার জিনিস হলো যে রাজনৈতিক শূন্যতার কারণে সুপ্রিম কোর্টের তথাকথিত ভার্ডিক্ট নিয়ে যে ন্যাশনাল ডক্ট্রিন হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল, তারা শপথ নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত, আজ 24শে ফেব্রুয়ারি, এখন পর্যন্ত ওই অন্তর্বর্তী সরকার পদত্যাগ করেছে কিনা এরকম কোন রেকর্ড আমাদের কাছে নাই, এমন কোন তথ্য কারো কাছে নাই। ওই সরকার কি পদত্যাগ করে নতুন সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে বা নতুন সরকার গঠিত ওই শূন্য স্থানে গঠিত হয়েছে, এরকম কোন তথ্য প্রমাণ আমাদের কাছে কারো কাছে নাই। তাহলে বর্তমানে এই সরকারের বৈধতা কি? একদিক দিয়ে বর্তমান সরকার নিজে অস্বীকার করেছেন, বর্তমান সংসদ সদস্যগণ গণভোটের রায়কে প্রত্যাহার করেছেন, গণভোটের রায়কে অমান্য করেছেন। গণভোটের যেখানে বলা ছিল, যেখানে ঐক্যমতে আসা হয়েছিল যে তারা ঐক্যমতের ভিত্তিতে 2টি হলফনামা বা শপথ দস্তখত করবেন, একটি হলো গণ ঐক্যমতের ভিত্তিতে যে সংস্কার আনা হবে সেই সংস্কারের জন্য, আরেকটি হলো সংবিধানে লেখা আছে সংসদ হিসেবে যে শপথ নিতে হবে সেটি। অর্থাৎ সংবিধানকেও ঐক্যমতের অধীনে আনা হয়েছে। ঐক্যমত কমিশনের বা জুলাই সনদকে সংবিধানের উপরে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ আমাদেরকে প্রথমে জুলাই সনদ মান্য করতে হবে, জুলাই সনদ মান্য করে সংবিধান সংশোধন সংযোজন বা সংবিধানের ধারাবাহিকতা বা ধারা করতে হবে। সেখানে যদি কোনো অসামঞ্জস্যপূর্ণ হয়, অসামঞ্জস্য থাকে, তাহলে সেটা জুলাই সনদের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। কিন্তু আজকের সরকার জনগণের কাছে
যে ওয়াদা করেছিলেন, যে হা ভোট দিতে বলেছিলেন, সে হা ভোটের সঙ্গে তারা প্রতারণা করছেন, প্রবঞ্চনা করছেন। আজকে মহামান্য রাষ্ট্রপতি বলেছেন যে তাকে বন্দি করে রাখা হয়েছিল। আমি যদি আজকে প্রশ্ন করি, আপনি যে সংসদটা ভেঙে দিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যে সংসদ ছিল, সেই সংসদ যে ভেঙে দিলেন, এই ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো লিখিত চিঠি কি আপনি জাতির সামনে দেখাতে পারবেন? যদি দেখাতে পারেন ভালো কথা, ভেরি গুড, কোনো সমস্যা নাই। আর যদি দেখাতে না পারেন, তাহলে আপনার বিরুদ্ধে কেন বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা যাবে না? কেন রাষ্ট্রকে ক্ষমতা বহির্গতভাবে, সংবিধানকে বহির্গতভাবে আপনি প্রয়োগ করে আপনি সংসদ ভেঙে দিলেন? এটা কি অবৈধ কার্যকলাপ হয় নাই? সংসদ যখন অবৈধ ভেঙে দিতে পারেন আপনি, তাহলে আপনার সকল কার্যকলাপ, পরবর্তী যত কার্যকলাপ হয়েছে, সেগুলো অবৈধ হবে। কারণ যদি সংবিধান মোতাবেক আপনার রাষ্ট্রপতি ফাংশন কাজ করতে হয়, তাহলে সংবিধান আপনাকে প্রধানমন্ত্রীর লিখিত আবেদন ছাড়া, অনুরোধ ছাড়া আপনি রাষ্ট্রপতি কখনোই সংসদ ভাঙতে পারেন না। কাজেই যদি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখিত কোনো দলিল দেখাতে না পারেন, উনি আগেও বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন ওনার কাছে শেখ হাসিনার লিখিত কোনো চিঠির কপি নাই, এটা জাতির সামনে আসছে, উনি ওইটাও প্রেসে বলেছিলেন। তাহলে কি হচ্ছে? তিনি কি শেখ হাসিনার সঙ্গে প্রতারণা করেন নাই? বিশ্বাসঘাতকতা করেন নাই? তিনি কি রাষ্ট্রকে, জনগণকে ধোঁকা দেন নাই? তিনি কি অসত্যচার করেন নাই? অসত্য কথা বলেন নাই? এইটা কি মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কাম্য ছিল? আজকে তিনি এসে বলতেছেন, অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, আপনি হিরো হয়ে যাচ্ছেন। আর অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় কেন বললেন না? না হয় আপনি মারাই যেতেন, আপনি তো প্রতিজ্ঞা করেছিলেন। আপনি তো জাতির সামনে প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি জীবনের বিনিময় দিয়ে হলো শেখ হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না, জীবন দিবেন, তো বিশ্বাসঘাতকতা করবেন না। এই প্রতিজ্ঞা তো আপনি করেছিলেন আপনি শপথ নেওয়ার পরে রাষ্ট্রপতি হিসাবে। আপনি কি সেই প্রতিজ্ঞা রেখেছেন? আজকে আপনি জানি না কি উদ্দেশ্যে কেন বর্তমান সরকারকেও বিতর্কিত করলেন। বলেন আপনাকে রক্ষা করেছে বর্তমান সরকার বা বর্তমান প্রধানমন্ত্রী বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি বলেছেন সশস্ত্র বাহিনী আপনাকে রক্ষা করেছে। তার মানে আপনি ডিভাইড এন্ড রুল করতে চাচ্ছেন, আবার জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চেয়েছিলেন। রাষ্ট্রপতি প্রয়োজনীয়তা 5ই আগস্ট বিপ্লবের পরে হারিয়ে গেছে। যে বিপ্লবের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সেই একই বিপ্লবের কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ক্ষমতায় থাকতে পারে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থার কারণে, তাদের স্বার্থ হাসিলের জন্য তাকে অন্তরীণ করে বঙ্গভবন রেখে দিয়েছিলেন। আজকে তিনি মুক্ত হয়েছেন কিনা আমি জানি না, তবে মুক্ত হওয়ার কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। কারণ না হলে এতক্ষণ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল যে উনি যে ইন্টারভিউটা দিয়েছেন সেটা থেকে সরকারের কোনো অনুমতি নিয়েছেন? উনি যে কালের কণ্ঠে যে বক্তব্যটা দিয়েছেন সেই ব্যাপারে কি সরকারের কাছ থেকে উনি কোনো অনুমোদন নিয়েছেন? রাষ্ট্রপতি যে সংসদে ভাষণ দেন বা দিবেন বা দেওয়া হয়, সবগুলো কিন্তু সরকারের অনুমোদন নিয়ে দিতে হয়। তার নিজস্ব কোনো ভাষণ প্রচার করার সুযোগ সেখানে নাই। এমনকি একটা কমা দাঁড়িয়েও তিনি বদলাতে পারেন না। আজকে তোমার যে প্রশ্ন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করলেন? এর উত্তর তো জনগণের কাছে স্পষ্ট, পরিষ্কার। তার এখন পর্যন্ত রাষ্ট্রপতি পদে উনি বসে আছেন, এখন পর্যন্ত বঙ্গভবনে সরকারি বেতন ভাতা নিচ্ছেন, তার উৎকৃষ্ট প্রমাণ হলো তিনি শেখ হাসিনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন, সেটাই আজকে পশ্চাৎভাবে প্রমাণ করে। তিনি আওয়ামী লীগের সঙ্গে, যারা তাকে নিয়োগ দিয়েছে, যে সংসদ তাকে ভোটের মাধ্যমে নিয়োগ দিয়েছে, সেই সংসদের প্রতি তিনি বিশ্বাসঘাতকতা করেছেন।
সেই সংসদকে তিনি অন্যায়ভাবে এবং বেআইনি ভাবে ভেঙে দিয়েছেন। তো এই কথাগুলো আজকে আমরা বলতাম না, বলা প্রয়োজন ছিল না, যদি বর্তমান সরকার জুলাই সনদকে সম্মান দেখাতেন, যদি জুলাই সনদকে মান্য করবেন বলে তাদের শপথ নিতেন। তারা যে ঐক্যমত পোষণ করেছেন যে জুলাইকে তারা যে স্বীকৃতি দিবেন এবং জুলাই বিপ্লবের ধ্যান ধারণা চেতনাকে ধারণ করবেন এবং যে জুলাই সনদ ওনারা স্বপ্রণোদিত হয়ে দস্তখত করেছেন উইথ নোট অফ ডিসেন্ট সহ, সেটি তারা বাস্তবায়ন করার অঙ্গীকার জনগণের সামনে করবেন। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক, দুঃখজনক, অত্যন্ত হতাশার সঙ্গে বলতে হচ্ছে একটি বৃহৎ রাজনৈতিক দল তাদের অঙ্গীকার ভঙ্গ করে জুলাই সনদের সঙ্গে, জনগণের সঙ্গে, বিপ্লবের সঙ্গে, 2000 শহীদের সঙ্গে, 20,000 আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো, প্রবঞ্চনা করা হলো। কাজে এই বিষয়গুলোকে আমরা তো এত সহজে নিতে পারি না। আগামী দিনে জনগণের সামনে রাজনীতিবিদদেরকে বিশ্বাসঘাতক হিসাবে পরিচিতি দিতে হবে। অনেকে বলবে রাজনীতিবিদরা বিশ্বাসঘাতক, প্রবঞ্চক, তারা যা বলে তা তারা করে না। নির্বাচনের আগে তারা জনগণকে ধোঁকা দিয়ে ভোট নেয়, কিন্তু নির্বাচিত হওয়ার পরে তারা জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে। এদেশের সুশীল সমাজ, টিআইবি, প্রথম আলো, ডেইলি স্টার, গঙ্গরা এইগুলি জনগণের সামনে তুলে ধরে রাজনীতিবিদদের চরিত্র হনন করবে। এই সুযোগটাই করে দিয়েছে আজকের সরকার। জি জি একেবারে আমরা আমি মনে করি ভাই শাহাবুদ্দিন সাহেবের অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। যখন সব খেলাই শেষ হয়ে গেছে, যখন সংবিধানের খেলায় শুরু হয়েছে, তাহলে একটি পক্ষ সংবিধান নিয়ে চলুক। আমরা জামাত ইসলাম বলেছি, আমরা নির্বাচন মেনে নিয়েছি, আমরা এই সরকারকে কোনো কাজে বাধা দিব না, প্রতিবাদ করব। আমরা এই সরকারকে দৈনন্দিন কার্যকলাপে অশান্তি সৃষ্টি করব না, আমরা রাজপথ উত্তপ্ত করব না। কিন্তু কেউ যদি জুলাই সনদ দস্তখত না করার জন্য, জুলাই সনদের প্রতি যদি সম্মান না দেখানোর জন্য কোন সংক্ষিপ্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী আবার রক্ত দিতে রাস্তায় নেমে আসে, আমরা তাদেরকে সমর্থন করব। আমরা সরকারের পক্ষে থাকবো না। যদি আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে যদি আবারও কেউ রক্ত দিতে আসে, আবার যদি বুক চেতিয়ে দাঁড়ায়, আবার যদি জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথ উত্তপ্ত করে, আমরা তাদেরকে বাধা দেব না, আমরা অবশ্যই তাদের সঙ্গে থাকবো। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করলেন? তাদেরকে সাহায্য করব, সহযোগিতা করব। আমরা সরকারের পক্ষে থাকতে পারবো না। এই বক্তব্যটি আমাদের স্পষ্ট, পরিষ্কার। কাজেই জুলাই সনদকে অমান্য করে, জুলাই সনদকে অবজ্ঞা করে, জুলাই সনদকে অস্বীকার করে, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এই অঙ্গীকার না করে জনগণের প্রতি যে ধোঁকা দেওয়া হয়েছে, আমরা এর প্রতিবাদ অব্যাহত রাখবো, যে কোনো কিছুর মূল্যের বিনিময়ে অব্যাহত রাখবো। আমরা জানি অন্যায়ের প্রতিবাদ করা আমাদের নৈতিক অধিকার। অন্যায় যেই করবেন আমরা তার বিরুদ্ধে অবশ্যই অবস্থান নিব। আমরা চাই বাংলাদেশ সুখময় হোক, শান্তিময় হোক। আমরা চাই বর্তমান সরকার 5 বছর ক্ষমতায় থাকুক। আমরা চাই তারা জনগণের কল্যাণ সাধন করুক। আমরা চাই তারা জনগণের স্বার্থে কাজ করুক, জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করুক। আমরা সমর্থন করব, নিঃস্বার্থে সমর্থন করব। জি, থ্যাংক ইউ ভাই। আমার মনে হয় যে আমরা যদি হস্তক্ষেপ করে, অধিকারকে অস্বীকার করে, জুলাই সনদের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, আমরা অবশ্যই তার বিরুদ্ধে থাকবো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাই। মূল আলোচনা যেটা ছিল নিশ্চয়ই দর্শক আগ্রহ করে দেখেছেন, আমরা খেয়াল করছি অসংখ্য দর্শক আমাদের লাইভে যুক্ত আছেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, দ্রুত সময় দেখা হবে। আপনার সার্বিক সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।